দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। পবিত্র কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তেমনই একটি স্থান সালালাহ। হযরত সালেহ আলাইহিস সালামের উটকে এই স্থানেই হত্যা করা হয়েছিল। পাথরের মধ্য থেকে ওই উটকে বের করেন নবী হযরত সালেহ আলাইহিস সালাম। এখনও রয়েছে সেই উটের পায়ের এবং রক্তের দাগ, যা দেখতে ভিড় করেন পর্যটকরা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওমানের সবুজ অঞ্চল হিসেবে খ্যাত সালালাহ বিভিন্ন নবীদের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত। তেমনি হযরত সালেহ আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে এই স্থানটিতে। এখানেই হত্যা করা হয় নবীর উটকে। সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। জাতির দাবির প্রেক্ষিতে পাথরের ভেতর থেকে একটি উট বের করেন নবী সালেহ, কিন্তু আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও উটটিকে হত্যা করে অবিশ্বাসীরা। সেই উটের পা এবং রক্তের দাগ এখনো রয়েছে এই পাথরের ওপরে, যা দেখতে প্রতিদিন ভিড় করেন বহু মানুষ। আগে তো আসেনি, আগেও সালালাহ আসছিলাম, এবার ফার্স্ট টাইম আসতেছি এখানে, তো ভালো লাগতেছে। ये सलाला बहुत अच्छी सिटी है। हम लोग पूरे इस्लामिक जितने भी नबियां हैं उनको सबको देखने के लिए और उसकी जानकारी जानने के लिए इधर आया है। এখানে এসে মাশাআল্লাহ সালেহ আলাইহিস সালামের এটা লোহা উট নিউ ছিল, এসে খুবই ভালো লাগতেছে। আজ থেকে 2000 বছর আগে যে জায়গাতে উটকে হত্যা করেছে সেই জায়গাতে আমরা এসলাম, দেখলাম এখনো রক্তের দাগ এবং উটের পায়ের চিহ্ন রয়ে গেছে। লোকজন আসতেছে, এখানে দেখতেছি, ভালো লাগতেছে, সবাই আসতেছে, আরো সংস্কৃত হইতেছে, এটা কেন আরো ভালো হবে। দর্শনার্থীদের সুবিধার্থে হযরত সালেহ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত স্থানকে আরও ঢেলে সাজানো হচ্ছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সৌদি আরবে প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারি। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জহিরুদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক আব্দুল বাতেন। প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ডক্টর মীর এম এ হাসান। বক্তব্য রাখেন ফোরামের নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম শিমুল, ইমাম হোসেন সেলিম, আব্দুল মালেক মানিক এবং আবুল কাশেম সহ আরও অনেকে। অনুষ্ঠানে 43 সদস্য বিশিষ্ট নবগঠিত পরিচালনা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার। কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার রাজধানী দোহার ঢাকা ডাইন রেস্তোরাঁয় এই আয়োজন করে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম দোহা, কাতার। কেক কাটার পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ বাবু, সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম সেলিম রানা। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন মানিক এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হাসান। এছাড়াও বক্তব্য রাখেন খুরশিদ মেহের, সোহেল রানা, রাশেদুল মামুন এবং ইমতিয়াজ বাবুল সহ অনেকে। বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র প্রতিহত করে জয়ী হবে বিএনপি। নজর দেব খেলার খবরে। 3 ম্যাচ সিরিজের শেষটিতে বুধবার সিলেটে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বাংলাদেশ। ডাচদের হোয়াইট ওয়াশ মিশনে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সুযোগ পেতে পারে নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি। অন্যদিকে শেষ ম্যাচে লড়াই করতে চায় ডাচরা। বুধবার শেষ হচ্ছে বিসিবির সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের চুক্তি। ডাচদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগের দিন ঐচ্ছিক সেশনে এসে হয়তো শেষবারের মতো উডের প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ড্রিলটা সেরে নিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। এদিন 4 ক্রিকেটার এসেছে টাইগারদের অপশনাল ট্রেনিংয়ে। হৃদয়, জাকেরের পাশাপাশি ছিলেন শামীম পাটোয়ারি ও রুশাদ হোসেন। উপস্থিত 3 ব্যাটারকে নিয়ে 3 আলাদা নেটে একসাথে ব্যাটিং করিয়েছে কোচিং স্টাফরা। একটি নেটে শামীম পাটোয়ারিকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন জুলিয়ান উড। ডাচদের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার গত 2 ম্যাচে এতটাই ভালো পারফর্ম করেছে যে মিডল অর্ডারে থাকা জাকের, হৃদয়রা ব্যাট হাতে নামার সুযোগই পাননি। সেই ধারাটা শেষ ম্যাচেও বজায় থাকুক, সেটাই নিশ্চয়ই চাইবে টিম ম্যানেজমেন্ট। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে সেটা নিশ্চিত। জ্বরে ভোগায় প্রথম 2 ম্যাচ মিস করলেও শামীম পাটোয়ারি ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে, কারণ গেল কয়েকটি সেশনে শামীম শতভাগ নিংড়ে দিয়ে অনুশীলন করেছেন। সেই সাথে নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন
সোহান মঙ্গলবার অনুশীলন না করলেও সোমবার দ্বিতীয় ম্যাচের দিনই তাকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেসার মোহাম্মদ সাইফুদ্দিন পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করলেও এই সিরিজে এখনও সুযোগ পাননি। শেষ ম্যাচে সাইফও সুযোগ পেতে পারেন 11-এ। এদিকে ডাচরা ঘুরে দাঁড়াতে মরিয়া। শেষ ম্যাচে জয় প্রধান লক্ষ্য, কিন্তু সেটা না পারলেও সামর্থ্যের সেরাটা দিয়ে অন্তত বাংলাদেশের কঠিন পরীক্ষাটা নিতে চায় রায়ান কুকের দল। প্রথম 2 ম্যাচের অভিজ্ঞতা থেকে ক্রিকেটারদের দ্রুতই শিখতে বলেছেন ডাচ কোচিং স্টাফরা। এদিকে সিরিজের প্রথম 2 ম্যাচ হয়েছে 4 নম্বর উইকেটে, তবে শেষ ম্যাচটা হচ্ছে ফ্রেশ পিচে 7 নম্বর উইকেটে। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশ ইতিমধ্যেই 2-0-তে সিরিজ জয় নিশ্চিত করেছেন, কিন্তু শেষ ম্যাচে ডাচদের হারিয়ে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বাংলাদেশ দল এশিয়া কাপে যেতে চায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। চলতি অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্টে $242 কোটি রেমিটেন্স এসেছে, আগের অর্থ বছরের একই মাসের তুলনায় যা প্রায় 9% বেশি। তবে গত 7 মাসের মধ্যে এটা আবার সর্বনিম্ন। সরকার পতনের পর থেকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির কারণে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে $248 কোটি রেমিটেন্স এসেছিল। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে অনেকদিন ব্যাংক বন্ধ ছিল, আবার সরকারকে অসহযোগিতার জন্য রেমিটেন্স না পাঠানোর ডাক দেয় আন্দোলনকারীরা। এতে ওই মাসে রেমিটেন্স কমে $191 কোটি নেমেছিল। চলতি অর্থ বছরের জুলাই আগস্টে রেমিটেন্স এসেছে $490 কোটি। আগের অর্থ বছরের একই সময়ে পরিমাণ ছিল $414 কোটি। বিগত সরকারের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমেছিল, তবে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানিতে উচ্চ প্রবাহের কারণে এখন বাড়ছে। গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ দাঁড়ায় $31.19 বিলিয়ন। 24-এর 5ই আগস্টের পর থেকে কিন্তু উল্লম্ফন শুরু হয়ে গেছে, যার ফলে ওই বৃদ্ধি প্রবণতার সাথে এখনকার প্রবণতাকে যদি কম্পেয়ার করি তবে পার্থক্যটা কিন্তু আগের মতো 25-26% ইনক্রিজ দেবে, অলমোস্ট ফ্ল্যাট রেটই দেখতে পাবো। কিন্তু আমরা খুশি যে একটা জিনিস বাড়ার পর ওটা যদি কন্টিনিউ করতে পারি, ওটাও আমাদের দেশের জন্য একটা সাফল্য, যে চিত্রটা আমরা এই আগস্টের শেষ পর্যন্ত দেখতে পেয়েছি। ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্সের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার প্যারিসের এক রেস্তোরাঁয় কেক কেটে দিনটি উদযাপন করেন ফোরামের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি কবির আহমেদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার খান। প্রধান অতিথি ছিলেন বিএনপির ফ্রান্স শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় সিরাজুর রহমান, ইলিয়াস কাজল, মশিউর রহমান এবং মনিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে মালয়েশিয়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজন করে মালয়েশিয়া বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন চাইছে বিএনপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সহসভাপতি তালহা মাহমুদ এবং সহসভাপতি শাখাত হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ প্রয়াত সব নেতা কর্মীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। লেবাননে 4 ছক্কা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। রোববার বৈরুতের বর্দান মাঠে আয়োজন হয় ফাইনাল ম্যাচের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 35 রানে আনন্দ বয়েজ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় লেবানন বেস্ট 11 ক্লাব। টুর্নামেন্টের শিরোপাও জেতে এই ক্রিকেট ক্লাবটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন সুলেমান গনি, সাইফুল ইসলাম, রনি গাজী এবং রাতিক ইসলাম সহ আয়োজক কমিটির সদস্যরা। এবারে আসরে মোট 16টি দল অংশ নেয়। প্রতিটি খেলায় ছিল প্রবাসী দর্শনার্থীদের ভিড়। হামজাকে ছাড়াই বুধবার নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। জাতীয় দলের ম্যানেজার আমির খান নিশ্চিত করেছেন, নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে পাওয়া যাবে না বাংলাদেশের পোস্টার বয়কে। এদিকে ইনজুরি থাকলেও নেপালের বিমানে উঠছেন ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাইম। শুক্রবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে পায়ে চোট পান হামজা। এ কারণে 72 মিনিটে মাঠ ছাড়েন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার উপর নেপালের যে মাঠে খেলা হবে সেটা এএফসির তালিকায় খেলার অনুপযোগী। এমন মাঠে চোটের শঙ্কা থাকে যে কারো, তাই নিজেদের অধিনায়ক হামজা চৌধুরীকে ছাড়তে চায়নি লেস্টার সিটি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হামজা না খেলা এখন নিশ্চিত। সত্যিকার অর্থে আমরা কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করি। হামজার এজেন্ট যখন করলেন যে
আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না, এটা একদম আমাদেরকে আজকেই কনফার্ম করেছে। তো সেই তো কনফার্ম করার এতে আমরা বলতে পারি যে হামজা আসছে না। ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়েও শঙ্কা রয়েছে, তবে দলের সঙ্গে সে নেপাল যাবে, যদি ফিট থাকে খেলবেন নেপালের বিপক্ষে। নেপাল থেকে আসার পরেই তো আমাদের ঘরোয়া মৌসুমটা শুরু হচ্ছে। তো ঘরোয়া মৌসুমটা শুরু হওয়ার এতে আসলে এই ন্যাশনাল ক্যাম্পের যে জিনিসটা হলো যে ঘরোয়া মৌসুমের উপরে বেস করে তখন কে বা কারা ফিট হবে সেটা আপনার কোচ যারা আছে তারা সেটা মেনটেন করবে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বুধবার দুপুরে সেজন্য দেশ ছাড়বে হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শকের সাথে শেষ করছি আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।